নমস্কার। এই মুহূর্তে আমাদের রাজ্যে যে প্রকল্পটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যুব শক্তি প্রকল্প। কেউ কেউ বলছে এর আবেদন নাকি শুরু হয়ে গেছে, কেউ কেউ এটাও বলছে যে এর আবেদন নাকি শুরু হয়নি। এই প্রশ্ন কিন্তু চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। আবার অনেকে আবার এটুকুও বলছে যে ওয়েবসাইটে ঢুকছি কিন্তু কোথায় কি অপশন আছে কিছুই বুঝতে পারছি না, কোথায় ফর্ম ফিল আপ হবে, ফর্ম কোথায় পাওয়া যাবে, কি কি ডকুমেন্টস লাগবে, আসলে কি 3,000 টাকা যেটা বলেছিল সে 3,000 টাকা কি দেওয়া হবে। যদি আপনারও মনের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো ঘুরপাক খায় না, তাই আমি আপনাকে বলবো যে চিন্তা না করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার মনের মধ্যে সমস্ত জেগে ওঠা প্রশ্নগুলো উত্তর আমরা এই ভিডিওতে দেব। এবং তারই জন্য আমি বলে দিই যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার প্রতিবেশী বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত আছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন। এবং আমি বলে দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না, আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, কারণ কমপ্লিট তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। এবার আসি মেইন জায়গায়। প্রশ্ন হচ্ছে আজকে আমি আপনাদের জানাবো যে এই যুব শক্তি প্রকল্পটা আসলে কি, কোথায় আবেদন করতে হবে, এবং সাথে সাথে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না, কাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে, এবং আবেদন শুরু হলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ অনেকগুলো তথ্য পেতে চলেছেন। দেখুন, তার আগে আমি আপনাদের একটা বলি, একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। এই যুব শক্তি প্রকল্পটা কাদের জন্য, এই জিনিসটা সবার প্রথম ক্লিয়ার হয়ে নিন। ধরুন আপনি একটা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, খুব ভালো কথা। সেটা পিএসসি হতে পারে, রেল হতে পারে, এসএসসি হতে পারে, যা খুশি হতে পারে, সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এবার চাকরি ফর্ম ফিল আপ করতে গেলে তো পয়সা লাগে, চাকরির প্রস্তুতি নিতে গেলে তো বই খাতা কিনতে হবে, কোচিংয়ে ভর্তি হতে হবে, সেখানে তো পয়সা লাগে, নোটপত্র জোগাড় করতে হবে, জেরক্স করতে হবে, সব মিলিয়ে খরচা অনেক হয়ে যায়, এবং যাতায়াতের খরচা আছে। যার ফলে অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রিপারেশন নিতে পারে না আর্থিক সংকটের জন্য, এবং তারা পিছিয়ে পড়ে যায়। হ্যাঁ, আর্থিক সংকটে পিছিয়ে পড়ে যায়। যুব শক্তি প্রকল্পের মেন উদ্দেশ্য হলো এই যে সমস্যাটা আপনাদের হচ্ছে, এই সমস্যার একটা সুন্দর রাস্তা বের করে আনা এবং সমাধানের পথ দেখিয়ে দেওয়া, যাতে একজন চাকরি প্রার্থী শুধু টাকার অভাবে তার স্বপ্ন থেকে সরে যেতে না যায়, তার জন্য এই যুব শক্তি প্রকল্পটা আনা হয়েছে। এবং চলুন পুরো বিষয়টা দেখে নিই। আমি সবার প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করে নিই যে এই যুব শক্তি নিয়ে বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। এটাই সব থেকে আলোচনা বিষয়। সেটা হলো এর অনলাইন আবেদন। বর্তমানে একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। সেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, এখানে ওয়েবসাইট লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এখানে দেখুন বাংলা যুব শক্তি বলে উল্লেখ করে দেওয়া আছে। ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং অফিসিয়াল লগ ইন করতে বলছে। এবং সাথে সাথে কি বলছে, অ্যাপ্লিকেশন সাবমিশন, সাথে সাথে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি আপডেট রইল, সাথে সাথে পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্টাল রিপোর্ট। ঠিক আছে, এইগুলো দেওয়া আছে, অনেকে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইটে। এবার তথ্য আমি আপনাদের সামনে দিয়ে দিই, কিন্তু এখানে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, আবেদন কি সত্যি শুরু হয়ে গেছে? তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হলো এখনো পুরোপুরি কার্যকরভাবে আবেদন শুরু হয়নি। ওয়েবসাইটের এখন কাজ চলছে। কারণটা কি? কারণ সবাই তো একসাথে আবেদন করতে যাবে, তার ফলে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ওয়েবসাইটটা মেনটেনেন্সের কাজ এখনো পর্যন্ত চলছে। দ্রুত আবেদন শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল লগ ইন পর্যন্ত অপশন দিয়ে দিয়েছে।
অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলছে, সে অপশনও দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অপশন দিয়ে দিয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হলো না থাকলো, তারও দিয়ে দিয়েছে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে, হেল্প ডেস্কের নাম্বারও দিয়ে দিচ্ছে। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন নাম্বার, কোনো অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবেন বা মেল করে দেবেন, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই দেখুন নাম্বার উঠে যাচ্ছে, ঠিক আছে। হেল্প ডেস্কের নাম্বারও কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে বেশ কয়েকটা জায়গায়, যেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় কি দেখুন, অফিসিয়াল লগ ইন এই যে অপশনটা আছে না এখানে, এখানে ক্লিক করলে কি দেখা যাচ্ছে দেখুন, আমি ক্লিক করছি, ক্লিক করলেই দেখা যাচ্ছে এখানে আপনার রেজিস্ট্রেশন, আপনি যে রেজিস্ট্রেশন করেছেন তার মোবাইল নাম্বার, এখানে একটা ক্যাপচার দিয়েছে, এই যে 71 আর 1 73 আর 1 যোগ করলে কত সেটা দিয়েছে, এবং এন্টার 6 ডিজিট সিক্রেট পিন, এইখানেই সমস্যাটা হচ্ছে। এবার প্রশ্ন হলো এই সিক্রেট পিনটা কোথা থেকে পাবেন, তাই তো? উত্তরটা আমি বলে দিই। বর্তমানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে চালু না হওয়ায় সিক্রেট পিন এই সিস্টেমটা এখনো অ্যাক্টিভ হয়নি, তাই এইটাকে নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই বিভ্রান্ত হওয়ার, চিন্তা হওয়ার কোনো দরকার নেই, এখনো পর্যন্ত প্রক্রিয়া চালু হয়নি। যুব শক্তিতে কত টাকা পাওয়া যাবে, এটা আসি মেইন জায়গা, কত টাকা পাওয়া যাবে। প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হতে পারে। এর আগে যে যুব সাথী প্রকল্প ছিল, মানে আগের সরকারের সময় যে যুব সাথী প্রকল্প ছিল, সেখানে কত টাকা দেওয়া হতো, সেখানে 1500 টাকা দেওয়া হতো, এখানে তার দ্বিগুণ টাকা মানে 3,000 টাকা কিন্তু দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে এই টাকা কেন দেওয়া হবে আপনাকে, যেটা আমি আপনাদের বললাম, পরিষ্কার করে আরও একবার বলে দিই। এই টাকা দেওয়া হচ্ছে চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য, ফর্ম ফিল আপের জন্য, বই কেনা, নোটস কেনা, জেরক্স করা, যাতায়াত কোচিংয়ের জন্য, সাথে সাথে আর্থিক চাপ বা টেনশন দূর হওয়ার জন্য। সরকার মূলত, বর্তমানে সরকার মূলত চাইছে তুমি পড়াশোনা চালিয়ে যাও, চাকরির প্রস্তুতি নিয়ে যাও, টাকার অভাবে যেন তোমার স্বপ্ন থেমে না থাকে। এবার প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত এই মানে টাকা পাওয়া যাবে। অনেকের প্রশ্ন হয় না যে এই টাকাটা, যুবশক্তির টাকাটা 3,000 টাকা করে মাসে, তো এই টাকাটা কতদিন পর্যন্ত পাওয়া যাবে। দেখুন, আগে যেমন যুব সাথী প্রকল্পটা ছিল, সেখানে একটা বয়স মেনশন করে দেওয়া হয়েছিল, কিন্তু এখানেই আলোচনা হচ্ছে চাকরি পাওয়ার আগে পর্যন্ত এই প্রক্রিয়া বা এই স্কিমটা চালু থাকবে, অতএব চিন্তা কোনো কারণ নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, অনেকে ভাবছেন শুধু সরকারি চাকরি পেলে কি এই যুব শক্তি প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, অনেকে ভাবছেন তো এটা। দেখুন আমি বলে দিই, সরকারি হোক বা বেসরকারি হোক, আপনি স্থায়ী চাকরি পেলেই ঠিক আছে এই সুবিধা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আবেদনকারী কি কি তথ্য যাচাই করবে, এইখানটা গুরুত্বপূর্ণ জায়গা। এই তথ্যগুলোই কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং। তথ্য জায়গাগুলোতে আমি আপনাদের সামনে চলে আসি। দেখুন তথ্য কি কি যাচাই করবে, আমি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন সবার প্রথমে দেখে নিন কি কি তথ্য লাগবে আপনাদের। আপনাদের দিতে হবে ডিবিটি লিঙ্ক, ডিবিটি লিঙ্ক থাকতে হবে, মানে কি প্যান কার্ড, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাটাচ থাকতে হবে, ঠিক আছে, এইটা থাকতে হবে। সাথে সাথে আধার ভেরিফিকেশন পারফেক্ট থাকতে হবে, ব্যাংক ভেরিফিকেশন থাকতে হবে, এবং কেওয়াইসি ঠিক আছে কমপ্লিট প্রসেস থাকতে হবে। কারণটা কেন, কারণ সরকার আপনাকে হাতে টাকা দেবে না, সরকার আপনাকে হাতে টাকা দেবে না, আপনার টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে ভরে দেবে। এবার ডিবিটি লিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, কারণ আমি যেটা বললাম সরকার টাকা দেবে না হাতে, আপনার মানে অ্যাকাউন্ট নাম্বারে চলে আসতে হবে। এবং মাথায় রাখার চেষ্টা করবেন ডিবিটি লিঙ্ক না থাকলে কি হবে, যিনি আবেদনকারী আছেন আবেদন করলে গ্রহণ নাও হতে পারে। আগে ডিবিটি স্ট্যাটাস চেক করে রাখুন, ব্যাংকে গিয়ে ডিবিটি স্ট্যাটাস একবার চেক করে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কারা আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, এখানে গুরুত্বপূর্ণ জায়গা। এক, বয়স, বয়সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদি আপনার বয়স আমরা দেখি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়,
তবে ভবিষ্যতে এজ সীমা যেহেতু চাকরি পরীক্ষা বয়স বাড়িয়ে দিয়েছে, 45 হয়ে গেছে এবং আলোচনা মহলও চলছে, তাহলে এতদিন পর্যন্ত কিন্তু দেওয়া যেতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন করছে 45 বছর কেন হতে পারে, কারণ যেহেতু সরকার 5 বছর বয়স বাড়িয়েছে, অতএব পুরো আবেদন যখন শুরু হয়ে যাবে বিজ্ঞপ্তি আসবে, জানানো হয়ে যাবে। আমি আপডেট দিয়ে দেবো। শিক্ষাগত যোগ্যতা লাগবে এই যুব শক্তি ফর্ম ফিল আপ করতে গেলে। কি লাগবে? ন্যূনতম মাধ্যমিক পাস। আপনি মাধ্যমিক পাস হয়ে গেছেন, আপনি আবেদন করে নিন, বাস, আর কিচ্ছু লাগবে না, আপনি আবেদনের যোগ্য। সাথে সাথে স্থায়ী বাসিন্দা, ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনার ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলে হতে হবে, বৈধ হতে হবে, বৈধ হতে হবে। কারণ মনে রাখবেন, আপনি যদি বহু বছর ধরে রাজ্যের বাইরে অন্য রাজ্যে গিয়ে বসবাস করেন, আপনি এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন, নাও পেতে পারেন। স্থায়ী বাসিন্দা হতে হবে, কিন্তু সমস্যা হতে হবে। এবার প্রশ্ন, কর্মসংস্থান, কর্মসংস্থান সম্পূর্ণ বেকার হতে হবে, অর্থাৎ সরকারি চাকরি আপনি করছেন তারপরে এই ভাতার জন্য আবেদন করবেন, আপনি গ্রহণ হবেন না, আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আপনি বেসরকারি একটা স্থায়ী চাকরি করেন, আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, কারণ সম্পূর্ণরূপে বেকার হতে হবে। এবং এখানেই অনেকে প্রশ্ন তুলছে, স্যার আমি তো প্রাইভেটের চাকরি করি, তাহলে কি আবেদন করতে পারবো? উত্তর, সেই চাকরিটা যদি স্থায়ী চাকরি হয় তাহলে আবেদন মানে সম্ভবত আপনার ক্যান্সেল হওয়ার চান্স আছে। আবেদন কারা কারা করতে পারবেন না আমি আরবার বলে দিই, যারা অন্য ভাতা পাচ্ছেন, যেমন ধরুন কেউ অন্নপূর্ণা ভাতা পাচ্ছে, ঠিক আছে, বা লক্ষ্মী ভাণ্ডার যেগুলো আছে এই প্রকল্পগুলো, এগুলো পাচ্ছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। সহজ ভাষায়, এক ব্যক্তিকে একাধিক মাসিক ভাতা, সরকারি প্রকল্পের সুবিধা তারা পাবেন না। সেটা সরকার চূড়ান্ত নির্দেশিকার মাধ্যমে পরিষ্কার করবে, আরও নির্দেশিকা আসবে। সাথে চাকরিজীবী তো আমি বলে দিলাম, যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেন তাহলে আপনার আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। আর আবেদন করতে গেলে কি কি লাগবে? মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকে মার্কশিট, আধার কার্ড লাগবে, বা ভোটার কার্ড, বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স লাগবে। অবশ্যই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে আপনার, সেই অ্যাকাউন্টে পাসবই প্রথম পেজের ছবি লাগবে, যেখানে ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস হ্যান ত্যান লেখা থাকে, সেই সব লাগবে। কাস্ট সার্টিফিকেট, যে কাস্টটা হয়ে যায় কাস্ট সার্টিফিকেট লাগবে। এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেট লাগবে। এবং এমপ্লয়ি এক্সচেঞ্জে কার্ড অনেকের আছে, অনেকে দাবি করছে আমার এমপ্লয়ি এক্সচেঞ্জের কাজ আছে। দেখুন, এমপ্লয়ি এক্সচেঞ্জের কাজ বাধ্যতামূলক, এই মানে হতেও পারে নাও হতে পারে, বাট ভবিষ্যতে কিছু সুবিধা পেতেও পারেন, কিন্তু এমপ্লয়ি এক্সচেঞ্জের কার্ড থাকলে ভালো, ভালো। এর প্রশ্ন হচ্ছে আবেদন কিভাবে করবেন? যখনই পোর্টাল চালু হয়ে যাবে তখন সম্ভাব্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং আমরা সবার প্রথমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া প্রসেস জানিয়ে দেবো, এবং তার জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং সাথে সাথে আবেদন করার জন্য মোবাইল ভেরিফিকেশন লাগবে, একটা বৈধ ফোন নাম্বার লাগবে, বৈধ মেল আইডি লাগবে। সে দ্বিতীয় স্টেপে আছে আপনার নাম, ডেট অফ বার্থ, ঠিকানা, তারপরে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, এসব সমস্ত ডিটেলস লাগবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, আধার কার্ড, মার্কশিট, ফটো, পাসপোর্ট, মানে পাসবুক, ব্যাংকের পাসবুক থাকবে। অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন, তারপর অ্যাপ্লিকেশন চেক করে নেবেন, ভেরিফিকেশন হয়ে যাবে। এবার ভেরিফিকেশন প্রসেস আবেদন করার পর বিডিও অফিস বা এসডিও অফিস অথবা অন্য কোনো প্রশাসনিক দপ্তর থেকেও ভেরিফিকেশন হতে পারে। এইটুকু তথ্য আমি আপনাদের দিয়ে দিলাম। তো এরপর আশা করছি আপনাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। পুরো সিস্টেমটা অনলাইন হয়ে যদি হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, পুরো বিষয়টা অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি আপনাদের মনের মধ্যে আরও কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্ন নিয়ে ভিডিও করে দেবো। আর আমি একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে যেখানে যে শেয়ার করুন, মানুষকে সঠিক তথ্য প্রদান করুন। কারণ আমি আপনাদেরকে পুরো ওয়েবসাইট ওপেন করে পুরো বিষয়টা আমি দেখিয়ে দিলাম, পুরো ওয়েবসাইট ওপেন করে পুরো বিষয় দেখিয়ে দিয়েছি। তো রিকোয়েস্ট একটাই,
আপনার সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার কমেন্ট নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।